কর্মচারীদের একটি ন্যায্য অধিকার, তারপরেও এটাকে নিয়ে টালবাহানা চলছে। তারই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের মধ্যে একটা নাছোড়বান্দা ভাব বা যে কোনো ভাবে হোক এবার ডিএটা আদায় করে নিতে হবে এমন একটা ভাব বা ভঙ্গি কি ক্রমশ আসছে? আমরা সেই বিষয়টার উপরে আলোকপাত করব। আমরা দেখেছি একদিন আগে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়েছিল, তারা রাস্তায় নেমেছেন, তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা বলেছেন আগামী মাসের 13 তারিখে তারা সরকারি কর্মচারীদের বন্ধের রাস্তায় হাঁটবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে ডিএ পাওয়ার জন্য সরকারি কর্মচারীরা এখন কি দুটো পথকে বেছে নিচ্ছে, রাস্তার লড়াইকে তারা জোরদার করছেন, অন্যদিকে আইনি লড়াই, নাকি দুটো ভিন্ন পথ, আলাদা পথ? আমরা বোঝবার চেষ্টা করব। আইনের পথে লড়াই করে একটা জায়গায় আসা গেছে, তারপরে তারা বন্ধ ডাকবার কথা বলছেন। বিষয়টা কোন দিকে এগোচ্ছে? সমন্বয় করে দুটো লড়াই হবে, রাস্তার লড়াই এবং আইনি লড়াই, নাকি দুটোর পথ আলাদা? আমরা গোটা বিষয়টির উপরে আলোকপাত করব, কারণ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা যে গোটা বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা দরকার। অবশ্যই কর্মচারীরা একত্রিত হয়ে লড়ছেন, তারা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবার জন্যই পথে নেমেছেন। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, একত্রিত লড়াই নাকি দুটো পথ দুদিকে যাবে? আসলে এই বিষয়টার উপরে একটু বোঝবার চেষ্টা করি, আইনি জায়গাটায় একটু দেখে নিই আমরা। ডিএ সংক্রান্ত মামলায় যারা দীর্ঘদিন ছিলেন সেই কনফেডারেশনের দুজন সদস্য আজও আমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন আমরা তাদের বক্তব্য শোনাবো। আজ আমার সঙ্গে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে পরিচয় করাবো। প্রথমেই আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায়, এরা দুজনেই রয়েছেন। মাত্র একদিন আগে, মানে যেদিন রাস্তায় নেমেছেন তার আগে আমি যৌথ মঞ্চের দুজনকে নিয়ে এসে আলোচনা করিয়েছিলাম, তাদের বলেছিলাম যে আপনারা এর পরে কি করবেন। তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন যে আমরা রাস্তার লড়াইটাকে জোরদার করব এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা কার্যকর করবার জন্যই আমরা রাস্তায় নামছি, এখানে আমাদের কোনো দ্বিমত নেই। অর্থাৎ আইনি লড়াই যারা লড়ছেন তারা এবং যারা রাস্তার লড়াই নামছেন তারা একসাথে যৌথভাবেই লড়ছেন, এরকম একটা বার্তা তারা দিতে চেয়েছেন। আমরা গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করবো। আমি শ্যামল বাবুর কাছে প্রথম আসবো। শ্যামল বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে যে বিষয়টা যেখানে এসে দাঁড়ালো তাতে একদিকে আইনি লড়াই এবং ইতিমধ্যে ধর্মঘটের একটা দিন বলা হয়েছে এবং আপনারা আপনাদের লড়াই লড়ছেন। আমি বুঝতে চাইছি পথটা কি বেঁকে গেল নাকি আপনারা সমন্বয় করেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবেন? কারণ সত্যি তো বঞ্চনা তো সবার প্রতি হচ্ছে। না, পথ বেঁকে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটু অতীতে যাব। বাম সরকারের সময় প্রতি বছর একটা করে বন্ধ হতো। স্যারকে বলবো আজকের শিরোনামটা যদি দেওয়া যায়, এটা গত দিনের শিরোনাম, আজকের একটা শিরোনাম আছে সেইটা যদি দেওয়া যায়। হ্যাঁ বলুন আপনি। তা বাম সরকারের সময় দীর্ঘ 34 বছর আমরা দেখেছি যে সরকার সমর্থক সংগঠন বিভিন্ন দাবিতে একটা করে বন্ধ রাখতেন এবং সরকার সেই বন্ধকে সরাসরি সমর্থন করতেন এবং সেটা একটা সবেতন ছুটি হিসেবে কর্মচারীরা গ্রহণ করতেন। তা এই যে একটা কালচার, এইটা কিন্তু কর্মচারীদের মধ্যে গড়ে উঠেছিল। তা তখন আমরা 22টা কর্মচারী, সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক শিক্ষাকর্মী সংগঠন, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এই সমস্ত মিলিয়ে 22টা সংগঠন মিলে আমরা তৈরি করেছিলাম যৌথ সংগ্রামী মঞ্চ। বর্তমান সংগ্রামী মঞ্চ কিন্তু নয়, যৌথ সংগ্রামী মঞ্চ আমরা তৈরি করেছিলাম। তা দীর্ঘ 3 দশক ধরে ওই যৌথ সংগ্রামী মঞ্চ লড়াই করেছে। 2002 সালে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা একটা ধর্মঘট ডাকবো, কিন্তু তখন বামফ্রন্ট সরকার যথেষ্ট শক্তি নিয়ে বিধানসভায় আসছেন, ক্ষমতায় আসছেন এবং কোঅর্ডিনেশন কমিটি সরকারের সমর্থনে অত্যন্ত শক্তপোক্ত একটা অবস্থানে আছেন। সেই জন্য আমরা প্রথম করলাম কি, 27শে সেপ্টেম্বর 2002 একটা কলম ধর্মঘট ডাকলাম
এই সচিবালয় দপ্তরগুলোতে, অর্থাৎ মহাকরণ তখন প্রাণকেন্দ্র ছিল, তারপর বিভিন্ন জায়গায়, এবং সেই সচিবালয়ের যে কলম ধর্মঘট, সেটা কিন্তু একটা অস্বাভাবিক সাফল্য পেল, যেটা আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেল। এই প্রথম কিন্তু বাম আমলে সরকার বিরোধী, অর্থাৎ সরকারের নীতি ও কর্মসূচির বিরোধী সংগঠনগুলো একটা ধর্মঘট আংশিক ডেকে সাফল্য পেলেন। তারপর আমরা 2002 থেকে 2006 পর্যন্ত টানা বিভিন্ন মহাকরণ, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, যেসব বিল্ডিং, হেমন্ত ভবন থেকে শুরু করে সল্টলেক, বিভিন্ন জেলা শাসকের অফিস, স্কুল এডুকেশনের ডিআই অফিস, এসআই অফিস, এগুলোতে আমরা লাগাতার বিক্ষোভ, অবস্থান, এগুলোর কর্মসূচি নিলাম। এই সবগুলো কিন্তু প্রশাসনের ভেতরে, প্রশাসনের বাইরে নয় কিন্তু। তারপরে 2006 সালের 29শে আগস্ট আমরা ডাক দিলাম মহাকরণে গণ অবস্থান, এবং সেই গণ অবস্থান এতটা ঐতিহাসিক সাফল্য পেয়েছিল যে আনন্দবাজারের মতো কাগজ হেডলাইন করেছিল প্রথম পাতায়, মহাকরণে নূতন অলিন্দ যুদ্ধ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের সঙ্গে তুলনা করেছিলেন আনন্দবাজার। তা আমরা কর্মচারীদের পালসটা বুঝলাম। তারপরে আমাদের ওই যৌথ সংগ্রামী মঞ্চের শরিক সংগঠনগুলো একটা রাজ্যব্যাপী ধর্মঘট ডাকার জন্য প্রবল চাপ দিতে শুরু করলেন, কিন্তু আমাদের যারা নেতৃত্ব ছিলেন তারা কিন্তু রাজি হলেন না। তারা পরীক্ষামূলকভাবে 2009-এর 4 জানুয়ারি মহাকরণে একটা ধর্মঘট ডাকলেন। তখন মহাকরণ প্রশাসনের হেডকোয়ার্টার। তা আমরা ওই 2009-এর 4 জানুয়ারি দেখলাম শুধু মহাকরণ নয়, কলকাতার প্রায় সমস্ত অফিসে একটা অসাধারণ সাফল্য এই ধর্মঘটে। তখন আমরা বুঝলাম যে কর্মচারী ক্ষেত্রটা প্রস্তুত। আমরা 2009 সালের 22শে জানুয়ারি সারা রাজ্যব্যাপী একটা ধর্মঘটের ডাক দিলাম, এবং আমার দীর্ঘ সাংগঠনিক জীবনে এত সফল সর্বাত্মক সরকার বিরোধী ধর্মঘট আমি কিন্তু দেখিনি। জেলা শাসকদের অফিসের তালা খোলা লোক পাওয়া গেল না। মহাকরণ থেকে আরম্ভ করে সর্বত্র একটা ঐতিহাসিক সাফল্য এলো, এবং বাম সরকার বাধ্য হলেন 6 মাসের মধ্যে 5ম রাজ্য বেতন কমিশন গঠন করতে, এবং রোপা 2009 প্রকাশ করে সংশোধিত বেতনক্রম আমাদের কার্যকর করতে। এখন আমি এই কথাগুলো এই কারণে বললাম, একদম প্রেক্ষাপটটা যে এভাবে একটা পাল্টে গেল কেন? ধর্মঘট, ঠিক এই প্রেক্ষাপটটা বলছি কিভাবে পাল্টে গেল? হ্যাঁ, বলছি আমরা এই কথাগুলো এই কারণে বললাম যে ধর্মঘট তো শ্রমিক কর্মচারীদের শেষ অস্ত্র। এই অস্ত্র ব্যবহারের আগে বারবার নিশ্চিত হয়ে নিতে হয় যে এই ধর্মঘটের কর্মসূচিটা সফল হবে কিনা। কারণ বারবার যদি একটা ব্যর্থ ধর্মঘট হয়, অর্থাৎ সেই ধর্মঘটে যদি কর্মচারীদের সাড়া না পাওয়া যায়, তাহলে কিন্তু কর্মচারীদের মধ্যে একটা হতাশা আসে, এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনে যদি একবার কর্মচারীদের মধ্যে হতাশা এসে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। তা বাম আমলে আমরা এটা করতে পেরেছিলাম, তার কারণ আমাদের লড়াইটা বাম সরকারের বিরুদ্ধে ছিল। কিন্তু বাম সরকার হিসেবে আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন ছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, সরকার সমর্থক সংগঠন। কিন্তু সরকার হিসেবে বামফ্রন্ট কিন্তু আমাদের এই গণতান্ত্রিক স্পেসটা দিয়েছিলেন, যে ট্রেড ইউনিয়ন আন্দোলন, গণতান্ত্রিক অধিকার, এগুলোর স্পেসটা কিন্তু দিয়েছিলেন, যার ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র মহাকরণ বা বিভিন্ন সরকারি অফিস, জেলা শাসকের দপ্তরে আমরা আমাদের কর্মসূচিগুলো নিতে পেরেছি, আমরা বাইরে নেইনি। কিন্তু এই নতুন সরকার আসার পরে পরিস্থিতিটা আমূল বদলে গেছে। ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং সরকারি দপ্তরের মধ্যে যে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি, এমনকি নবান্নে পোস্টার মারা, জমায়েত বা স্কোয়াড করা, অর্থাৎ বক্তব্য রাখা কোনো দপ্তর, এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। যার ফলে খানিকটা বাধ্যতামূলক ভাবে আমাদের বাইরে, অর্থাৎ প্রশাসনের বাইরে আন্দোলন করতে হচ্ছে। এতে বিপদটা হয়ে গেছে যেটা, যে আপনি শিক্ষা, স্কুল শিক্ষা তো সরকার তুলে দিতেই চাইছেন, সেখানে আপনি মাসের পর মাস ধর্মঘট করলেও সরকারের কিচ্ছু আসবে যাবে না। আবার ধরুন ওই চাকরি প্রার্থীরা
যাদের মেধা চুরি করে অন্য লোককে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারা 3 বছর 4 বছর 5 বছর 6 বছর ওই কলকাতার ধর্মতলায় অবস্থান করেছেন, রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে, পুলিশের মার খেয়ে, কলকাতার ধুলো দূষণ সহ্য করে, কিন্তু সরকারের টনক নড়েনি। অর্থাৎ প্রশাসনের ভেতরটাকে যদি আমরা হ্যামার করতে না পারি, ওই শুধু রাস্তার আন্দোলন দিয়ে কিন্তু এই সরকারকে নতি স্বীকার করানো যাবে না। সেই জন্য প্রশাসনের ভেতরটাকে কিন্তু করা দরকার। এবার যারা ধর্মঘট ডেকেছেন নিশ্চয়ই এই পূর্ব প্রস্তুতি তারা নিয়েছেন যে 13 তারিখে যে ধর্মঘট হচ্ছে, প্রশাসনের ভেতরে সরকারি কর্মচারীরা সমর্থন করবেন, এরকম নিশ্চয়ই তারা একটা পূর্ব প্রস্তুতি নিশ্চয়ই নিয়েছেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেছে, যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে ধর্মঘট করতে গেলে 15 দিনের নোটিশ দিতে হয়। 26 তারিখে ওনারা মিছিল করেছেন এবং ওই মিছিল থেকেই ঘোষণা করে দিয়েছেন যে তারা ধর্মঘট করছেন 13 তারিখে। যার ফলে অন্য কোনো সংগঠন, এই সংগ্রামী মঞ্চের বাইরে থাকা অনেক সংগঠন, অসংখ্য সংগঠন, তাদের কাছে কিন্তু এই সুযোগটা রইল না যে তারা সরকারকে নোটিশ দিয়ে জানাবে, মানে ধর্মঘটের আহ্বায়ক হবে, এই সুযোগটা তাদের রইল না। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যে ফলো মি, আমরা ধর্মঘটের ডাক দিয়েছি, আপনারা আমাদের সমর্থন করুন, এই বিষয়টা দাঁড়ালো। অর্থাৎ সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে তারা যে ধর্মঘটটা ডাকবে, এইটা কিন্তু সরকারের কাছে পৌঁছে দেওয়া গেল না, কারণ সেই সময়টা নেই। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন। তা আমরা যখনই কোনো আন্দোলনে নামবো, আমাদের কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হয় যে আমাদের কোনো ভূমিকা যেন এই মামলাটার কোনো ক্ষতি না করে। এখন দেখুন, যদি রায়টা আপনি দেখবেন যে 6ই মার্চ কিন্তু ওই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। কাজেই 5ই মার্চ পর্যন্ত সরকার কি করছেন এইটা না দেখে আমাদের পক্ষে কিন্তু ধর্মঘটের মতো কর্মসূচি, অন্তত সুপ্রিম কোর্টের মামলা রায় কার্যকর করার দাবিতে ধর্মঘটের মতো কর্মসূচি 5 তারিখ পর্যন্ত অন্তত আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তবে যে কোনো ধর্মঘট, আমরা তো আইএনটিইউসি অনুমোদিত সংগঠন, আইএনটিইউসি কখনো স্ট্রাইক ব্রেকার হয় না। যে কোনো ধর্মঘট যে কোনো কর্মচারী সংগঠন ডাকছেন, তাদের ডাকার অধিকার আছে, তারা ডাকবেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু দুটো বিষয় আমরা স্পষ্ট করে দিলাম। 1 নম্বর হচ্ছে, 3টে বিষয়। 1 নম্বর হচ্ছে, ধর্মঘট সফল করার জন্য একটা প্রাক প্রস্তুতি লাগে। আপনি এই আমলে যে ধর্মঘট গুলো হয়েছে দেখবেন, 2012 সালের 28শে ফেব্রুয়ারি প্রথম ধর্মঘট হয়, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ডাকে, ব্যাপক প্রচার হয়েছিল, ব্যাপক। এবং ধর্মঘটের আগের দিন পর্যন্ত এমন একটা টান উত্তেজনা ছিল যে একদিকে সরকার পক্ষ, একদিকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, এবং আমরা বিভিন্ন সংগঠন সেই ধর্মঘটকে সমর্থন করেছিলাম যে ধর্মঘটটা বোধহয়, এবং সংবাদ মাধ্যমে এরকম একটা উঠে আসছিল যে ধর্মঘট সফল হতে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, সরকার ব্রেক অফ সার্ভিসের খাড়া নামিয়ে এনেছিলেন হুমকি, তাতে কিন্তু কর্মচারী সমাজ শেষ পর্যন্ত লড়াইটা নিতে পারেননি, এবং ওই 28শে ফেব্রুয়ারি ধর্মঘট চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। আমরা এই কথাটা বলি যে কোনো ধর্মঘটের মতো, ধর্মঘট তো শেষ অস্ত্র, এই অস্ত্রের পরে আর কিছু অস্ত্র নেই। কাজে ধর্মঘটের মতো কর্মসূচি ডাকলে প্রাক প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। আর মূল মামলাকারী সংগঠন হিসেবে 5 তারিখের আগে আমাদের পক্ষে কোনো ধর্মঘট সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া আইনি ভাবে সম্ভব নয়। বেশ, আমি মলয় বাবুর কাছে আসি। মলয় বাবু, গোটা বিষয়টা সম্পর্কে আপনার পর্যালোচনা, আপনি কিভাবে দেখছেন? মলয় বাবু, শোনা যাচ্ছে? মলয় বাবু, শোনা যাচ্ছে আমার কথা? কোনো কারণে মলয় বাবুর সঙ্গে বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি বলবো মলয় বাবুকে আবারও সংযোগ করবার জন্য বলতে। আমি দেখছি শ্যামবাবু, ততক্ষণ আপনি আবার যদি একটু বলেন যে তাহলে কি দাঁড়াচ্ছে যে আইনি পথ আর রাস্তার লড়াই, এটার মধ্যে মলয় বাবুর সাথে বোধহয় সংযোগ স্থাপন করা গেছে। মলয় বাবু শুনতে পাচ্ছেন? এবার মলয় বাবু শোনা যাচ্ছে?
হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ব্যাস, আপনাকে যেটা হ্যাঁ জিজ্ঞাসা যে যাচ্ছে, এতক্ষণ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত শ্যামল বাবু গোটা বিষয়টা বলেছেন, আপনার কাছে জানতে চাইবো যে এই ধর্মঘট ডাকা এবং আপনারা আইনি লড়াইয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এই গোটা বিষয় সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, আপনার যে শিরোনাম আইনি লড়াই এবং পথের লড়াই, হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সামিল হয়েছি। আপনারা তো জানেন যে 2017 একদম এই যে 5ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আইনি লড়াইয়ে আমরা সামিল ছিলাম। এবং পথের লড়াই যেমন দেখুন, অর্থাৎ এই রাজ্যে বহু সংগঠন আছে, বহু সংগঠন, সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন, বোর্ড, কর্পোরেশন, ডাক্তার, তারপরে নার্সেস, প্রচুর সংগঠন আছে। এবং তারা এক জায়গায় জড়ো হতে পারছে না বলেই ঠিকই আমরা তো না বাম আমল থেকেই আমরা কিন্তু একদম প্রত্যক্ষভাবে লড়াই আন্দোলনে নামতে পারছি না। অনেকের বাধ্যবাধকতা থাকে, এর মধ্যে তো কোনো কিন্তু নেই। আমাদেরও কিন্তু একটা যৌথ যে মঞ্চ আছে সেটাকে জয়েন্ট মুভমেন্ট ফোরাম, আমরা কিন্তু আগামী 2রা যে আপনার মার্চ আমরা পথে নামছি। আমরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একদম রানী রাসমণি মোড় পর্যন্ত আমরা মিছিল করব এবং সেখানে সভা করব। এখন প্রশ্ন হলো, এবার এমন কোন হঠকারী সিদ্ধান্ত আমরা নেব না। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে আমরা সব সময় কিন্তু মানে মেনে চলি। কারণ যে হঠকারী সিদ্ধান্ত, দেখুন হঠাৎ করে একটা আন্দোলনের দিন ধর্মঘটের মতো একটা ডাক বা কল আমাদের মতো সংগঠন দিতে পারবে না। ধরুন সে যদি আমরা গতকালের যে আন্দোলনটা হয়েছে সেখানে ধরুন আমরা রয়েছি, আমাদের নেতৃত্বের মধ্যে আমি থাকবো, শ্যামল থাকবে, যে আরো সেক্রেটারিয়েট বডি আছে তারা থাকবে। কিন্তু হঠাৎ করে একজনকেই তো সিদ্ধান্ত নিতে হবে ওখানে যদি কল করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে আমাদের তো যদি প্রশ্ন করে যে কোনো আলোচনা ব্যতীত এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে তোমরা নাও, যেখানে তোমরা আইনি লড়াই লড়েছো, একটু আলোচনা ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত, মানে পুরো রাজ্যটাকে স্তব্ধ করে দেওয়া, এই ধরনের সিদ্ধান্ত আমাদের মতো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নিতে পারে না এবং পারবেও না। আলোচনা সাপেক্ষে এই ধরনের সিদ্ধান্ত হয়, এর আগেও হয়েছে। শ্যামল বাবু তো বললো যে আমরা ধর্মঘটে গেছি, বারবার আলোচনা। এমনও আছে একটা সংগঠন ধর্ম থাকার মানে প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নিল যে না আমরা ধর্মঘটে থাকবো না, আমাদের এই সাংগঠনিক ভাবে একটু অসুবিধার সৃষ্টি হয়েছে, আমরা মেনে নিয়েছি, সেরকমও হয়েছে। এখন ঘটনা দেখুন, যেটা হচ্ছে আমরা যে নির্দিষ্ট দিনের মধ্যে ডিএটা দেবে বলেছিল, যে ইমিডিয়েট এফেক্ট 25%, আপনারা অনেকেই জানে না, অনেক কর্মচারী সমাজ জানে না, এমনকি হয়তো আপনারাও জানেন না যে এই যে 25% ইমিডিয়েট এফেক্ট কেন বলবো। অর্থাৎ আপনার 16ই জুন 2025 মহামান্য সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে বলেছিল যে দেখুন আমরা প্রতিটি অর্ডার আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়েছি, এখান থেকে আপনাদের বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম। এছাড়া ডিএ মামলা অনেক গেছে, আগে 50% ডিএ, তারপরে আপনাদের এই মামলা শুনবো, কারণ এসএলপিটা রাজ্য সরকার করেছে। তখন মাননীয় অভিষেক মনু সিংভি বলল যে 50% এই মুহূর্তে ডিএটা দিতে গেলে সরকারের মাজা ভেঙে যাবে, এটা সকলেই জানা আছে। তখন কিন্তু এই বিচারপতি বললেন তাহলে 25% দিন, 6 সপ্তাহের মধ্যে আপনারা দিন। পরবর্তীকালে ডেট দিয়ে দিল, মামলাটা শুনবো 6 সপ্তাহ। হাত গুটিয়ে রাজ্য সরকার বসে রইল, আমরা কন্টেম করলাম। রাজ্য সরকার একদম শেষ দিনে পিটিশন করলো এবং লিখলো যে আমাদের 6 মাস সময় দেওয়া হোক। ওখানে হলো যে আমরা যদি 25% ডিএটা এই মুহূর্তে দিয়ে দিই, তো শেষ হয়নি। মামলা যদি শেষ না হয়ে থাকে, তাহলে যদি আমরা অর্থাৎ সরকার যদি মামলায় জিতে যায়, তাহলে সেই টাকাটা তো রিকভার করা যাবে না। তখন আবার সেই বললো যে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না,
অর্থাৎ দেখুন 6 মাস সময় নিল এবং 25% সেই মুহূর্তে দেবে না, তারা সুপ্রিম কোর্টে জমা দিল। তারপরে তো আপনার ম্যারাথন শুনানি হয়ে শেষ হয়ে যাওয়ার পর অনেক কর্মচারী বন্ধু আমাদের বারবার প্রশ্ন করছে যে কন্টেম্পটা আপনারা ঠিক মতো লড়লেন না কেন, কন্টেম্পটা আপনারা লড়লেন না কেন। এই কথা বলেছি আমরা, কন্টেম্প দেখো, আমাদের আইনজীবীরা কন্টেম্প নিয়ে বারবার যদি সওয়াল জবাব করে মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আমরা সামগ্রিকভাবে মামলাটা যাতে মানে শেষ হয় সেই দিকে আপনাদের সেই সময় মনে হয়েছিল একটা বিশেষ কারণেই এই কন্টেম্পটা না দিয়ে কোর্ট গোটা বিষয়টা তাড়াতাড়ি গুটিয়ে আনতে চাইছে। একদম তাড়াতাড়ি যাতে শেষ হয় কন্টেম্পটা নিয়ে বেশ। কিন্তু মাননীয় আদালত কিন্তু বলে দিয়েছে যে আমরা 25% দিতে বলেছিলাম, আপনারা দেননি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই যে 25%, এই 25% দিতে বললো ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ ওই কন্টেমের যে 25% তোমাদের কাছে টাকা আছে এবং 6 মাস অতিবাহিত হয়ে গেছে, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আবার 25% যে টাকাটা তোমাদের কাছে আছে। অতএব এই বিষয়ে যে হাই পাওয়ার কমিটি করেছে সেই কমিটি কোনো এই দিকটা ধ্যানই দেবে না। 25%, বাকি 75% নিয়ে কমিটির সঙ্গে সরকার কথা বলবে এবং তার ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে 6ই মার্চ 2026। এবং তাহলে 25-এর সঙ্গে 6ই মার্চ আরো একটা কিস্তি, অর্থাৎ সেটা 15 হতে পারে, 20 হতে পারে, 25 হতে পারে। যদি আমি ধরে নিলাম যদি 25, তাহলে 25, 25, 50, 31 মার্চের মধ্যে দিতে হবে। দেখুন এই অর্ডার কিন্তু সাধারণভাবে কেউ যদি নেয়, আমি বলবো বা আমরা বলবো সেটা কিন্তু ভুল করছে। কারণ এই যে হাই পাওয়ার কমিটি, আপনি দেখুন অ্যাক্টিং মাননীয় জাজের থেকে অবসর নেওয়া মাননীয় জাজ, তার কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। তাকে মাথায় রেখেছে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে, এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত, উত্তরাখণ্ডের বিচারপতি, এবং ক্যাগকে কেন দিল আপনি বলুন? ক্যাগকে কেন দিল? ওই 3 জনকে নিয়েই করলো তো। ক্যাগকে নিয়ে এই কারণেই দিল যে তারা জানে, আমরা বারবার বলছি না 6 লক্ষ সরকারি পদ শূন্য, সেই টাকা কোথায় গেল? 6 লক্ষ সরকারি পদ শূন্য, সেই টাকাটা কোথায় গেল? এই টাকাতেই কিন্তু সরকার মেলা থেকে লক্ষ্মী ভান্ডারে বাজেটে কত রেখেছে? 42,000 কোটি টাকা। আমাদের দিয়ে দিতে কত খরচ হবে বলেছে সুপ্রিম কোর্টে? 42,000 কোটি টাকা। আমরা যদি বলি যে আমাদের দিয়ে টাকাটা লক্ষ্মী ভান্ডারে খরচা করছে রাজ্য সরকার, আমরা কি অন্যায় কিছু বললাম?